আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ TV1 নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। শুরুতে শুনবেন সংবাদের শিরোনাম। বাংলাদেশে আগামীকাল সন্ধ্যায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল, জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে ইউএনএদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি নির্বাচিত হলে কোনো মেগা প্রকল্পে যাবে না, লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানি, ভিন্নমতের প্রতি আক্রমণ এবং এআইর অপব্যবহার কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক মতপার্থক্য মানে শত্রুতা নয়, নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন তিনি। এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় শেখ হাসিনার ছেলে জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। দণ্ডিত হাসিনা ভারত থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা সরকার জানা নেই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আগামীকাল সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। বুধবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় 300 আসনেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি ও কমিশনারদের বৈঠকের বিষয়ে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দেখুন বিস্তারিত রিপোর্টে। একদিকে বিটিভিতে সিইসির ভাষণ রেকর্ড, আরেকদিকে সিনিয়র সচিবের রুমে কমিশনের বাকি সদস্যরা। রেকর্ডিং শেষে সিইসির সাথে আরেক দফা কমিশনের বৈঠক। এরপরই ইসি সচিব জানালেন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবার বেলা 12টার কিছু পরে সিইসি সহ পুরো কমিশন বঙ্গভবনে যান। নির্বাচন প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। নির্বাচন ভবনে ফেরার পর বৈঠক নিয়ে ব্রিফিং করেন আক্তার আহমেদ। জানান, ভোটের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছিলেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। ইসি সচিব জানান, ভোটের সময়সীমা 1 ঘন্টা বাড়ানোকে যৌক্তিক হিসেবে দেখছেন রাষ্ট্রপতি। বাংলাদেশে আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনএদের এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। এটিকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে রয়েছে বিস্তারিত। বাংলাদেশ সরকার বলতে যে জিনিস, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনএদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা, আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ইউএনএদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে।
নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য, তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই, সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চায় সেভাবে ভোট দেয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে, এর মধ্যে তুমি তারিখগুলো জেনে যাবে। তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো। আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো, যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে। তুমি একা অগ্রসর হলে হবে না, তোমার টিমকে অগ্রসর হতে হবে। ইউনোদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যাতে আর কোনোদিন এরকম হতে না পারে। বাংলাদেশে বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময় তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের সময় এসব কথা বলেন তিনি। এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানায়। প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। সরকারের থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানায় প্রেস উইং। সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে। আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন। উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন, এই বিষয়ে সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিএনপি সজাগ না থাকলে বাংলাদেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই। লন্ডন থেকে ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশও তিনি দেন। বলেন, কোনো মেগা প্রকল্পে যাবে না বিএনপি, অর্থ ব্যয় করবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে। আরও দেখুন রিপোর্টে। এই কার্ডের মাধ্যমে অ্যাপস থাকবে, আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দিয়ে অ্যাপস রয়েছে। সরকারি ভর্তুকি কিংবা প্রণোদনা সরাসরি কৃষকের হাতে, কম খরচে সেচ সুবিধা কিংবা ফসলের যত্ন ও মোবাইলে আবহাওয়ার খবর পাওয়ার মতো 10টি সরকারি সুবিধা মিলবে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডে। ফ্যামিলি কার্ডে থাকবে নারীকে স্বাবলম্বী করে তোলার সুযোগ। এমন 8টি বিষয়কে সামনে রেখে নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। চতুর্থ দিনের আয়োজনে যোগ দেন কৃষক দল ও যুব দলের নেতাকর্মীরা। অদক্ষ থেকে প্রাথমিকভাবে সেমি স্কিলড অর্থাৎ মধ্য দক্ষ এবং তারপর ধাপে ধাপে সবচেয়ে দক্ষ শ্রমিকদেরকে বিদেশে রপ্তানি করা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জন্য সবসময় কাজ করার প্রমাণ আছে কেবল বিএনপিরই। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে জোর দেয়া হবে। দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্মরণ করে তারেক রহমান বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি। আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে, সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, কে খারাপ কে ভালো তা নয়, জনগণের উন্নয়নে দলগুলোর পরিকল্পনা জানতে চায় সাধারণ মানুষ, যা একমাত্র বিএনপি তুলে ধরেছে উল্লেখ করে জনগণের কাছে তা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কি অবস্থা হয়েছে, এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগড়ায় যেতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। নদী ও খাল খনন, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, খেলার মাঠ তৈরি কিংবা রোগ প্রতিরোধ নিশ্চিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে যদি আমরা পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারি, তাহলে আমাদের অন্য পরিকল্পনাগুলো কাজ করবে। মানুষই যদি অসুস্থ হয়ে যায়, আপনি বাকি কাজ করবেন কেমন করে? বাংলাদেশে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, সাড়াও দিচ্ছেন তিনি। একথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বললেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে, তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসনকে। আরও রয়েছে রিপোর্টে। লিভার কিডনির জটিলতা আগেই ছিল। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে আইসিইউতে বিশেষ নজরদারিতে রাখেন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানাতে বুধবার রাতে কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, আইসিইউতে থেকে ওষুধ, থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন। উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তার জাহিদ বলেন, দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে। সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, এই মুহূর্তে দেশের মানুষের দোয়া ছাড়া আর কোনো চাওয়া নেই। সংকটময় এই সময়টুকু সফলভাবে পেরিয়ে উঠতে সম্মিলিত প্রার্থনা কামনা করেন তারা। এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এতে কান না দেওয়ার অনুরোধ তার। কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানি, ভিন্ন মতের প্রতি আক্রমণ এবং AI এর অপব্যবহার কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতভেদ কখনোই শত্রুতা নয়। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানে শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে, মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে অপরকে উপহাস না করতে। জামায়াত আমির বলেন, এ ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হয় তা আমাদের মূল্যবোধের উপর বড় আঘাত। তিনি বলেন, ভিন্ন মতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্র হনন কোনো মুসলমানের বা কোনো সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না। স্ট্যাটাসের শেষে তিনি অনলাইনে ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঘৃণা নয়, যুক্তি ও স্বাধীনতা দিয়ে সমাজ গড়ি। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 ডিসেম্বর ধার্য করেন আদালত। বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার আবেদন জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। এ নিয়ে রয়েছে রিপোর্ট। কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। প্রসিকিউশন জানায়, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে অনুমতি নিতে হবে বার কাউন্সিল থেকে। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এ মামলার অভিযোগ গঠনের শুনানি 17 নভেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে, প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে, এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে, অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে, এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। আদালত অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে আদেশ দিতে পারেন কখন, যেটা আইনের মধ্যে আছে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তা ও লাশের তথ্য লুকানোর মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। আর আসামি সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ঘটনার সময় দেশে থাকা জরুরি না, ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া, মানুষকে হত্যার হুমকি দেয়া, এটা দেশের বাইরে থেকেও করা যাবে। অকাট্য ডকুমেন্ট আদালতে আছে, যখন সাক্ষ্যগুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আছে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে আরও 2 জন। এ নিয়ে এই মামলায় সাক্ষ্য দিলেন 24 জন। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 15 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন এমন তথ্য শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা। বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই দাবি করে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই বলে জানান তৌহিদ হোসেন। এ নিয়ে রয়েছে রিপোর্ট। 2021 সালের 10 ডিসেম্বর 7 কর্মকর্তা সহ এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাহিনীর উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গেল 11 মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 29 জন। এসব নিয়ে সরকার চাপে কিনা মানবাধিকার দিবসে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়, এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। 100% কমিটমেন্টের পরেও হয়তো 100% সবসময় ফলাফল পাওয়া যায় না, এটা হতে পারে, কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে, আমি শিওর যে আপনারাও লক্ষ্য করেছেন। আর ওইটা যেটা প্রথমে যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু পেয়েছি। ডিটেলস আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে তত ডিটেলস তথ্য নেই। হোম মিনিস্ট্রি হয়তো আরও ভালো বলতে পারবে। কোনো প্রতিষ্ঠান অন্তত আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন এখন পর্যন্ত আমি পাইনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি সংস্থা বিলুপ্তির যে সুপারিশ করেছিল তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তৌহিদ হোসেন। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকবেন। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এবং শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর গুঞ্জন ও রাশিয়ার প্রেসিডেন্টের দিল্লি সফরের প্রসঙ্গও আসে ব্রিফিংয়ে। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।
জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। এটাও তো আমার কিছু করার নেই বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। উপদেষ্টা আবারও বলেন, ভুয়া কাগজপত্রের কারণেই ইউরোপের দেশসহ আরও অনেক দেশে ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। একটি শোক সংবাদ। বিশিষ্ট সমাজকর্মী মুকসেদ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুকসেদ আলী ভূঁইয়া টিভি1-এ আমাদের সহকর্মী ও বাংলাদেশ অফিসের হেড অফ অপারেশন জনাব সালেহ আহমেদের সম্মানিত পিতা। সোমবার বিকেলে ঢাকার পশ্চিম ধানমন্ডিতে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের বয়স হয়েছিল প্রায় 96 বছর। রাতেই ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মুকসেদ আলী ভূঁইয়া স্থানীয় বহু মাদ্রাসা, মসজিদ সহ অনেক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি 6 ছেলে 5 মেয়ে সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম মুকসেদ আলী ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সংবাদে নিচ্ছি বিরতি, আর বিরতির পর দেখবেন বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এবং মধ্যপ্রাচ্যে ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কা ইয়েমেন, দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত। বাইডেন আমলের সিদ্ধান্ত বদলে চীনে উন্নত AI চিপ রফতানির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিরতির পর আরও একবার আমন্ত্রণ টিভি1 নিউজে। বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানী ঢাকায় মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তারা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন তারা। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে ফিরবে গণতান্ত্রিক ধারায়। দেখুন রিপোর্টে বিস্তারিত। সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক সংস্থা। আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান। তাদের বক্তব্য, জাতীয় নির্বাচন পরবর্তী সংসদ 2025 সালের নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে কমিশনকে সাংবিধানিক ভিত্তি দেবে। গত 16 মাসে আমাদের রিফর্ম সাপোর্ট বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সমন্বিত করতে কাজ করেছে। কাগজে লেখা নীতি যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দিবে। মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে সাম্প্রতিক যে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে। এছাড়া পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবচেয়ে বড় দায়িত্ব সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান। 2টা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো, না হলে আগামী সরকারের উপরে থাকবে। একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট। আমি জানি না আমাদের এই অল্পতম সময়ের মধ্যে সম্ভব কিনা। দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট, যার আওতায় সাংবাদিকরা রয়েছেন।
যারা ডিফেন্ডার থেকে ভায়োলেটর হয়ে গেছে তাদেরকে আবার ডিফেন্ডারের রোলে ফেরত আনা, এটা কি ম্যাজিক ওয়ান্ড আছে কারো কাছে? এইটাই ল দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে আমাদেরকে করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। আমরা পুলিশ কমিশন আইনকে আমরা 6 উপদেষ্টা মিলে, এখানে রেজওয়ানা শুক্র ভাই আছে, আমরা সত্যিকার অর্থে একটা পাওয়ারফুল কমিশন করতে চেয়েছিলাম, পারি নাই। সরকারের মধ্যেও আপনার বিভিন্ন অংশ থাকে, পারি নাই। বক্তারা বলেন, মানবাধিকার, গুম, পুলিশ কমিশন নিয়ে সরকার আইন করেছে, যার প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা কঠিন হয়ে যাবে। ভারতের ওড়িশা রাজ্যে আদিবাসী এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে গোষ্ঠীগত সংঘাতে উত্তাল 2 গ্রাম। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে বাঙালিদের গ্রামে হামলা চালায় কোয়া সম্প্রদায়ের বাসিন্দারা। পাল্টা জবাব দেয় বাঙালিরাও। পাল্টাপাল্টির সংঘাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 1.5 শতাধিক ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়েন বহু বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিতর্কিত ভোটার সংশোধনী এসআইআর নিয়ে গেল কদিন ধরেই বাঙালিদের সাথে উত্তেজনা চলছিল ওড়িশা প্রশাসন এবং অবাঙালিদের মাঝে। এরই মধ্যে গোষ্ঠীগত সংঘাত ঘিরে রীতিমতো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটির এই প্রত্যন্ত গ্রামাঞ্চল। সম্প্রতি রাজ্যের মালকানগিরি জেলার পোতেরু নদী থেকে আদিবাসী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তিনি। জমি জমা নিয়ে বিরোধের জেরে তাকে বাঙালিরা হত্যা করেছে এমন অভিযোগে পাশের বাঙালি অধ্যুষিত গ্রামে হামলা চালায় আদিবাসীরা। পরে আদিবাসীদের গ্রামেও পাল্টা হামলা চালায় বাঙালিরা। উভয় পক্ষের হামলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় 2 গ্রামের অন্তত 1.5 শতাধিক ঘরবাড়ি। আমাদেরই এক বোনকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আর্জি জানাচ্ছি। বিধায়ক রূপ সে আমি আপিল করতা হুঁ, কোই 2 গাঁও কা ঝগড়া নেই। এটা 2 গ্রামের মধ্যে বিরোধ নয়, এটা মূলত 2 জনগোষ্ঠীর মধ্যকার পুরনো বিরোধ। পুলিশ সময় মতো এসে সংঘর্ষ থামাতে পারেনি। পুলিশ ইসকো ঠিক সময় পে। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যকার বিরোধ মিটিয়ে দেয় স্থানীয় প্রশাসন। उसकी भी निंदा की, उसके लिए माफी भी मांगी है बंगाली भाइयों से। শান্তি আলোচনায় উভয় কমিউনিটি থেকে 30 থেকে 35 জন উপস্থিত ছিল, যেখানে বাঙালি আদিবাসী নির্বিশেষে মালকানগিরির শান্তি ফেরাতে সম্মত হয়েছে। আদিবাসী নেতারা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে, পাশাপাশি বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চেয়েছে। এরপর থেকে তাদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। এদিকে নিহত আদিবাসী নারীর মৃত্যু নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। নিহতের পরিবারকে 4 লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন সংকট। ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখল নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। 1990 সালের আগের মানচিত্রে ফিরতে চলেছে বিক্ষোভও। স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এ নিয়ে রয়েছে রিপোর্ট। ইয়েমেনে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বিচ্ছিন্নতাবাদী এসটিসি যোদ্ধাদের হয় তুমুল লড়াই। দক্ষিণাঞ্চলে সিংহভাগই দখলের দাবি এসটিসির সশস্ত্র যোদ্ধাদের। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের দখলে বন্দরনগরী এডেনও। শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি অফিস আদালতে ঝোলানো হয়েছে এসটিসির পতাকা। গোষ্ঠীটির দাবি, প্রধানমন্ত্রী সহ পালিয়েছেন শীর্ষ ব্যক্তিত্বরা। একসময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আগের মানচিত্রে ফিরে দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে এসটিসি। পৃথক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। এটি একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল। রাষ্ট্র পুনরুদ্ধার করা আমাদের অধিকার। হুতিরা সানায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দক্ষিণাঞ্চল অবশ্যই নিজস্ব জনগণের মাধ্যমে শাসিত হবে।
রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি, এমনকি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে হুতির বিরুদ্ধে লড়াই করতেও রাজি তারা। আমরা একা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। একটি আরব এবং আন্তর্জাতিক জোট গঠিত হলে ইনশাআল্লাহ সম্মুখ সারিতে থাকব। তবে সর্বপ্রথম উত্তরের জনগণকে তাদের ভূমি মুক্ত করার ইচ্ছা থাকতে হবে। গৃহযুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের মদদে গঠিত হয় এসটিসি। হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিলে সরকারি বাহিনী সহ অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে তারাও দক্ষিণাঞ্চলে অবস্থান নেয়। বাইডেন আমলের সিদ্ধান্ত বদলে চীনে উন্নত এআই চিপ রফতানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দ্রুতই হয়তো এনভিডিআর H200 এআই চিপ পেতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি মনে করেছেন ডেমোক্র্যাটরা। এ নিয়ে দেখুন রিপোর্ট। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর অন্যতম শক্তিশালী জিপিইউ বা এআই চিপ এই H200। এ ধরনের জিপিইউকে এআই বিপ্লবের ইঞ্জিন বলা হয়ে থাকে। ব্যাপকভাবে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং কিংবা সামরিক প্রযুক্তি তৈরিতে। দীর্ঘদিন ধরেই এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে একে অপরকে টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন। আর এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজ দেশের প্রযুক্তি হাতছাড়া করতে রাজি ছিল না ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি আখ্যা দিয়ে চীনে এই এআই চিপ রপ্তানি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি বদলে চীনে পুনরায় এআই চিপ রপ্তানির সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, চীনা গ্রাহকদের মার্কিন টেক জায়েন্ট এনভিডিআর তৈরি এই H200 চিপ রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্র এনভিডিআর H200 পণ্য চীন সহ অন্যান্য দেশের অনুমোদিত গ্রাহকদের কাছে পাঠানোর অনুমতি দিবে, তবে এমন শর্তের অধীনে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শক্তিশালী রাখবে। প্রেসিডেন্ট শি ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের এই পোস্টের পর রাতারাতি বেড়ে যায় এনভিডিআর স্টক মার্কেট শেয়ার। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত উভয় দেশের জন্য লাভজনক বলে মত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমাদের চোখে পড়ছে। চীন সবসময় মনে করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই লাভবান হতে পারে। এদিকে এ সিদ্ধান্তে চটেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য চীনে উন্নত চিপ রপ্তানি বিরাট হুমকি বলে মনে করছেন তারা। অবশ্য ট্রাম্প বলছেন এনভিডিআর সবচেয়ে উন্নত চিপ যেমন ব্ল্যাকওয়েল সিরিজ ও আসন্ন রুবিন প্রসেসর এই চুক্তির আওতায় আসবে না। এছাড়া রপ্তানি হওয়া চিপগুলো থেকে 25% ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। বর্তমানে এনভিডিআর সবচেয়ে উন্নত চিপ সিরিজ ব্ল্যাকওয়েলের তুলনায় H200 চিপ প্রায় 18 মাস পিছিয়ে আছে। আগামী 2 বছরের জন্য মানিকগঞ্জ সমিতি ইউকের কার্যকরী কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে ডাক্তার ফিরোজা ভূঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন খন্দকার শাহাদত হোসেন, ব্যারিস্টার শহীদুল ইসলাম খুশনবিশ, খন্দকার সাখাওয়াত হোসেন, মোহাম্মদ টিপু খান ও খন্দকার কাউসার জাহান তাসমিনা সহ আরও অনেকে। উপস্থিত ব্যক্তিদের নিয়ে গঠিত জুরি বোর্ডের মাধ্যমে খন্দকার শাহাদত হোসেন মাহবুব উদ্দিন ভূঁইয়াকে সভাপতি, মাহবুবুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও খন্দকার সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। পূর্ব লন্ডনের একটি হলে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিগত মেয়াদের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও আর্থিক রিপোর্ট পেশ করেন মাওলানা মুসলেউদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পিকার মোহাম্মদ আবাব হোসেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, ইমদাদুল হক চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহিদ আলী ও কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী। সভার দ্বিতীয় পর্বে কমরুদ্দিন চৌধুরী পাপলুকে সভাপতি, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক ও রাসেল আলম চৌধুরী বাবুকে কোষাধ্যক্ষ সহ 67 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
চ্যারিটি সংস্থা হাউস অফ গিভিং এর চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। ডেগেনহামের একটি হলে অনুষ্ঠিত এই চ্যারিটি ডিনারে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির হোসেন তার বক্তব্যে সংস্থাটির আন্তর্জাতিক প্রকল্পগুলো তুলে ধরেন। হাউস অফ গিভিং এর ইউকের মসজিদ, মাদ্রাসা প্রকল্প এবং প্রদত্ত পরিষেবা এবং সম্প্রদায়ের কার্যক্রম তুলে ধরেন ফাহিম আহমেদ ও সাদিক আহমেদ। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কালাম, শেখ ফারুক আহমেদ, শেখ সাব্বির আহমেদ, শেখ তাহির আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ ও ইমাম জুম্মা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সৌদি আরবের জেদ্দায় সিলেট কানিঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জসিমউদ্দিন ও হারুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হারুন হাজি। প্রধান বক্তা ছিলেন আহমেদ হোসেন বাবুল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সানডে ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল-এর ১৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন হয়েছে। ৩০টিরও বেশি বাংলাদেশি কমিউনিটি ক্লাবের অংশগ্রহণে গড়া এই লিগে পুরো মৌসুম জুড়ে বাংলাদেশি দলগুলোর পারফরমেন্স ছিল দারুণ প্রাণবন্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিএল-এর প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল। আর লিগের চেয়ারম্যান নাহিদ প্যাটেলকে কমিউনিটিতে তার ১৪ বছরের অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল। ইতালীয়দের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সম্প্রীতির জন্যই প্রবাসী বাংলাদেশিরা সেখানে বেশ কয়েক যুগ ধরে গড়ে তুলেছেন স্থায়ী বসতি। ইতালির মিলান থেকে জানাচ্ছেন বিস্তারিত আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইটালির নৈসর্গিক সৌন্দর্য, নান্দনিক শৈল্পিক স্থাপনায় ঘেরা তিলোত্তমা বাণিজ্যিক নগরী মিলান, যেখানে অভিবাসীদের প্রায় ৩০,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস, যাদের মধ্যে শিক্ষার্থী, চাকরিজীবী ছাড়াও রয়েছে উদ্যোক্তা। বর্তমানে ব্যবসা কিছুটা মন্দা হলেও আশাবাদী বললেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রথমে আসলাম সেই সময় থেকে এখন অনেক ডিফারেন্স, একটু কম। সবাই জানে সারা বিশ্বে মন্দা অবস্থা, তো আমাদেরও সেই একই অবস্থা চলতেছে। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে। ইতালীয়দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্যই ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা যুগ যুগ ধরে ক্রমশই গড়ে তুলেছেন স্থায়ীভাবে বসতি। অনেকদিন যাবত ইতালিতে থাকি। ইটালিয়ানরা অনেক ভালো, তাদের অনেক বন্ধুসুলভ আচরণ। এই বন্ধুসুলভ আচরণের কারণে আমরা তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি। একে অপরের সাথে হচ্ছে সম্প্রীতির বন্ধন, তাই বললেন ইতালীয়রা। I have many Bangladesh colleagues. I have friendly relationships with them. They are very polite, friendly, humble, and I like to work with them because they do a lot for our country, a lot of work. So I like Bangladesh people. ইতালীয়দের উদারতা ও সৌহার্দ্যতার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিবাসীরা। ভালো রাখছেন এবং ইতালিয়ান যারা আছে এখানে অরিজিনাল সহকারী সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, মিলেমিশে আসি, আমাদের কোনো ধরনের সমস্যা নেই। মিলান যেমনই ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি নগরী, তেমনি পর্যটন নগরী হিসেবেও দর্শনার্থীদের কাছে আকৃষ্ট। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা খুবই সুন্দর। বলতে গেলে মিলান পুরো শহরটাই অনেক সুন্দর। ইতালির মিলানের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও শৈল্পিক স্থাপনার জন্যই ব্যবসা বাণিজ্যে হয়ে উঠেছে সমৃদ্ধ। আর সঙ্গত কারণেই ইতালির রোমের পরেই মিলানে বেশি অভিবাসীর বসবাস। ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ইতালীয়দের সাথে এগিয়ে যাচ্ছে আগামীর সুন্দরের উত্তরে। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিওন নিউজ, মিলান, ইতালি। টিভিওন নিউজ এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে আগামীকাল সন্ধ্যায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল, জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে ইউএনএদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি নির্বাচিত হলে কোনো মেগা প্রকল্পে যাবে না, লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সর্বোত্তম সেবা নিশ্চিতের ঘোষণা।
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানি, ভিন্নমতের প্রতি আক্রমণ এবং এ আইন অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক মতপার্থক্য মানে শত্রুতা নয়, নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন তিনি। এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় শেখ হাসিনার ছেলে জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। দণ্ডিত হাসিনা ভারত থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা সরকারের জানা নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি টিভি ওয়ান নিউজ। আল্লাহ হাফেজ।